তুমি ধরো তোমার 10 লাখ টাকা ক্যাশ ব্যাংকে রেখে দিয়েছো। সো তুমি কি ভাবছো তোমার কাছে 10 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে মানে তুমি একদম পুরো সিকিউর? কিন্তু আমি যদি বলি এই 10 লাখ টাকা তুমি যেটা ব্যাংকে ফেলে রেখেছো সেটা আর 10 বছর পর আর 10 লাখ টাকা থাকবে না, তার ভ্যালু অর্ধেক হয়ে যাবে। তখন তুমি হয়তো তখন বলবে না আমার টাকা তো ব্যাংকে সেফ রয়েছে, সো এই টাকা কমে যাবে কিভাবে? ঠিক, সেফ আছে, কিন্তু সেফ মানে কি এর ভ্যালুটা সেই 10 বছর আগে যা ছিল সেরকমই 10 বছর পর থাকবে? না, কারণ ইনফ্লেশন নামক একটি নিঃশব্দ চোর তোমার টাকার ভ্যালুকে প্রতিদিন চুরি করছে। ভেবে দেখো তো, গত 20 বছরে দুধের দাম 20 বছর আগে কত ছিল আর এখন কত? গ্যাস সিলিন্ডারের দাম আগে কত ছিল এখন কত? ফ্ল্যাটের দাম আগে কত ছিল এখন কত? সবকিছুর ভ্যালু বেড়েছে তো, সবকিছুর দাম বেড়েছে তো, কিন্তু তোমার ক্যাশ সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে সত্যি করে বলো তো, এই ক্যাশ টাকাটা কি আসলেই সেফ নাকি স্লো পয়জন? একটা ছোট উদাহরণ দিই। 2000 সালে তোমার কাছে যদি 1 লাখ টাকা থাকতো, তুমি যদি ওই 1 লাখ টাকা তখন ব্যাংকে জমিয়ে রাখতে, তাহলে সেটা বড়জোর কত হতো 24 বছরে? ওই ইন্টারেস্ট যদি ধরা হয় সব কিছু মিলিয়ে তোমার কাছে ক্যাশ হয়তো 5 থেকে 7 লাখ, আমি 10 লাখই ধরলাম। কিন্তু তুমি যদি সেটা দিয়ে ওই একটা প্লট কিনে রাখতে, তাহলে সেটার দাম আজকে কত হতো? জায়গা বিশেষ অনুসারে যদি একটা মিডিয়াম জায়গাও হয় সেটা 20 থেকে 25 লাখ টাকাও হতে পারতো। কিন্তু আজ কি 1 লাখ টাকা দিয়ে তুমি কোনো প্লট কিনতে পারবে? উত্তরটা তুমি নিশ্চয়ই জানো, একদমই না। তাহলে এবার একটু ভালো করে ভাবো তো, আসল লাভটা কার হলো? যিনি অ্যাসেট কিনেছিলেন তার, না যিনি ক্যাশ ধরে রেখেছিলেন তার? উত্তরটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো। তাহলে এখন আসল প্রশ্ন হলো, ক্যাশ কি সত্যিই আমাদের ওয়েলথ গ্রো করতে পারে, নাকি এটা শুধু একটা মিথ? আর যদি ক্যাশ সেফ না হয়, তাহলে আসল সেফ আর পাওয়ারফুল অ্যাসেটস কোনগুলো? সো এইসব কোয়েশ্চেনের অ্যান্সারই তুমি পেয়ে যাবে এই ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো এমন 5টি পাওয়ারফুল অ্যাসেট সম্বন্ধে যেগুলো ভারতীয় কনটেক্সটে ক্যাশের থেকেও অনেক বেশি ভ্যালুয়েবল। এগুলো শুধু তোমার টাকাকে প্রোটেক্ট করবে না, বরং মাল্টিপ্লাইও করবে। আর হয়তো এই ভিডিওটা দেখার পর তুমি ওই ক্যাশ টাকাকে আর আগে যেরকম দেখতে সেরকম দেখবে না। সো চলো ভিডিও শুরু করি। অ্যাসেট নাম্বার 1, স্টক মার্কেট অ্যান্ড মিউচুয়াল ফান্ডস। স্টক মার্কেট হলো দেশের বড় বড় কোম্পানির ওনারশিপ। তুমি যখন কোনো কোম্পানির শেয়ার কিনবে, তখন তুমি ওই কোম্পানির ছোট্ট মালিক হয়ে যাও। মানে শেয়ার মার্কেটে তুমি শেয়ার কিনে যত লং টার্মে ধরে রাখতে পারবে, তোমার টাকা মাল্টিপ্লাই হওয়ার চান্সও তত বেশি থাকবে। আবার প্রপার নলেজ না নিয়ে যদি তুমি স্টক মার্কেটে ইনভেস্ট করো, তাহলে সেটা আবার কমেও যেতে পারে। আর মিউচুয়াল ফান্ডস হলো স্টক মার্কেটের সবচেয়ে সহজ দরজা। এখানে এক্সপার্ট ফান্ড ম্যানেজার তোমার হয়ে ইনভেস্ট করে দেয়। তুমি চাইলে মাসে ছোট এসআইপি করতে পারো 1000 থেকে 2000 টাকা দিয়ে। আর ধৈর্য ধরে যদি তুমি এই এসআইপি চালিয়ে যেতে পারো, তাহলে 10-20 বছর পর এর ফলাফল হতে পারে দারুণ অবিশ্বাস্য। তবে হ্যাঁ, একটা কথাই বলবো যে মার্কেট না জেনে, প্রপার নলেজ না নিয়ে, ভালোভাবে এক্সপার্টদের পরামর্শ না নিয়ে এই স্টক মার্কেটে বিনিয়োগ করা একদম ঝুঁকিপূর্ণ। সো ভালোভাবে আগে জানো, শেখো, বা এক্সপার্টদের মতামত নিয়ে তারপরে বিনিয়োগ করো। অ্যাসেট নাম্বার 2, গোল্ড ইনভেস্টমেন্ট। এবার আসি সোনার গল্পে। ভারতীয়দের সঙ্গে সোনার সম্পর্ক বহু প্রাচীন। অনেকেই ভাবে এটা শুধুমাত্রই অলংকার, কিন্তু অ্যাকচুয়ালি গোল্ড হলো একটা ফাইন্যান্সিয়াল শিল্ড। তুমি ভেবে দেখো, আজ থেকে 24 বছর আগে 2001 সালে 10 গ্রাম সোনার দাম কত ছিল? এই অ্যারাউন্ড 4300 টাকা মতো। আর এখন 10 গ্রাম সোনার দাম কত? 1,23,000 কাছাকাছি। মানে এই 24 বছরে কত গুণ সোনার দাম বেড়েছে তুমি নিজেই বুঝতে পারছো। সো তুমি নিজে ভেবে দেখো, সেই 2001 সাল থেকে যদি তুমি 1 লাখ টাকা ব্যাংকে জমিয়ে রাখতে, তাহলে সেটা বড়জোর কত হতো 24 বছরে? 5 থেকে 7 লাখ, আমি 10 লাখই ধরলাম। কিন্তু যদি তুমি তখন 1 লাখ টাকার গোল্ড কিনে রাখতে, এখন সেটার প্রাইস কত হতো? বুঝতেই পারলে। এমনকি ক্রাইসিস সিচুয়েশনেও গোল্ডের প্রাইস বেড়ে যায়। তাই গোল্ডেও তুমি ইনভেস্ট করতে পারো। এখন তো ডিজিটাল গোল্ডেও ইনভেস্ট করার সুবিধা রয়েছে। অ্যাসেট নাম্বার 3, রিয়েল এস্টেট। এবার আসি রিয়েল এস্টেটে, জমি আর প্রপার্টি। প্রথমেই আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি।
আমার এক দুঃসম্পর্কের কাকা 15 বছর আগে কলকাতায় একটা ফ্ল্যাট কিনেছিল এবং সেটা সে কিনেছিল 10 লাখ টাকায়। এখন সেই ফ্ল্যাটটার দাম বেড়ে হয়েছে 25 থেকে 30 লাখ টাকা। তখন অনেকে তাকে বলেছিল যে এই টাকা তুমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করো না, ফ্ল্যাট কিনো না, বরং এই টাকা জমাও। কিন্তু তিনি কারোর কথা না শুনেই রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছিলেন, আর তার ফলাফলই এখন সেই ফ্ল্যাটের দাম 25 থেকে 30 লাখ টাকা। আর তখন যারা ক্যাশ জমিয়ে রেখেছিলেন তারা এখন পস্তায়, ভাবে ইস আমিও যদি তখন রিয়েল এস্টেটে ইনভেস্ট করতাম। এটাই হলো প্রপার্টি রিয়েল এস্টেটের আসল গেম। রিয়েল এস্টেট শুধু ফ্ল্যাট বিক্রি, জমি জমা বিক্রি এটা নয়, কিন্তু রিয়েল এস্টেট তুমি যদি ভাড়া দাও সেটা থেকেও তোমাকে একটা মান্থলি ইনকাম দিতে পারে। যেমন একটা সুন্দর জায়গায় তোমার ধরো একটা ফ্ল্যাট আছে, সেটা যদি তুমি ভাড়া দাও তাহলে তোমার মাস গেলে 15 থেকে 20 হাজার টাকা এমনি আসবে। এবং এই মান্থলি ইনকামটা ডিপেন্ড করে সেই জায়গাটার উপর। জায়গাটা যেমন হবে মান্থলি রেন্টটাও সেরকম কম এবং বেশি হতে পারে। ভারতীয় মিডল ক্লাস পরিবারের জন্য রিয়েল এস্টেট এখনো একটা ওয়েলথ বিল্ডিং এর সবচেয়ে বড় মাধ্যম। তাই যদি পারো রিয়েল এস্টেটে এখন থেকেই ইনভেস্ট করা শুরু করতে পারো। এই অ্যাসেট নাম্বার 4, বিজনেস বা সাইড হাসেল। এবার কথা বলি বিজনেস নিয়ে। ধরো তোমার হাতে কিছু টাকা আছে, এই ধরো অ্যারাউন্ড 2 লাখ টাকা আছে, তুমি সেটা ব্যাংকে রাখলে এবং তুমি তাতে হয়তো কিছু টাকা ইন্টারেস্ট পাবে এবং তাতে তোমার কিছু টাকা গ্রো হবে। কিন্তু তুমি যদি সেই টাকাটা কোনো বিজনেসে লাগাও তাহলে তোমার সেই বিজনেস থেকে মাস গেলে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম আসতে পারে এবং ভবিষ্যতে সেটা থেকে আরো বেশি ইনকাম আসার সম্ভাবনা থাকে। এমনকি তুমি যে ইনভেস্টমেন্টটা ওই বিজনেসে করেছো সেখানে প্রফিট হলে তোমার পুরো ইনভেস্টমেন্টটাই 1 বছরে উঠে আসার সম্ভাবনা থেকে যায়, কারণ বিজনেসের যে গ্রোথ পটেনশিয়াল সেটা ইনফাইনাইট। ভারতের বিভিন্ন নামি দামি কোম্পানি যেমন ওলা, জোম্যাটো, ফ্লিপকার্ট, এমনকি ভারতের বাইরে অ্যামাজন, গুগল সবকিছুই কিন্তু একটা ছোট ইনভেস্টমেন্ট থেকেই শুরু হয়েছিল। আজ এগুলি কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে এবং এর থেকে কোটি কোটি টাকার বেশিও তারা ইনকাম করছে। আর এখন বিজনেস করা তো খুবই সহজ। বিভিন্ন ডিজিটাল বিজনেস রয়েছে, এছাড়া ই কমার্স বিজনেস, এজেন্সি এসবও শুরু করা যায়। তাই টাকা জমিয়ে না রেখে একটা সাইড হাসেল বা বিজনেস শুরু করতে পারো। অ্যাসেট নাম্বার 5, স্কিল অ্যান্ড নলেজ। শেষে আসি স্কিল অ্যান্ড নলেজের কথায়, যেটাকে বলে হিউম্যান ক্যাপিটাল। ধরো রাম এবং শ্যাম দুজনের হাতেই সমান 1 লাখ টাকা করে আছে। ধরো রাম সেই 1 লাখ টাকাটা ব্যাংকে জমিয়ে রাখলো আর শ্যাম সেই টাকার মধ্যে কিছু টাকা খরচ করে একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করলো। তো রাম 1 বছর পর ব্যাংকে ওই 1 লাখ টাকার কিছু ইন্টারেস্ট দিয়ে কিছু টাকা হলো, আর শ্যাম এখন ফ্রিল্যান্সিং করে মাস গেলে 20 থেকে 25 হাজার টাকা করে কামাচ্ছে। তাহলে এখানে কার বেশি লাভ হলো? সো তুমি যথেষ্ট স্মার্ট, তুমি বুঝে গেছো। তাই স্কিলস হলো এমন একটি অ্যাসেট যা তুমি যদি একবার অর্জন করো তাহলে তোমার কাছ থেকে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। ক্যাশের ভ্যালু কিন্তু সময়ের সাথে সাথে কমতে থাকে, আর স্কিলের ভ্যালু কিন্তু সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে। তাই যদি পারো যে কোনো একটা স্কিল শিখে নাও যেটার উপর তোমার ইন্টারেস্ট থাকে। ভিডিও এডিটিং, তারপর ডিজিটাল মার্কেটিং, ফটোশপ, গ্রাফিক ডিজাইন, কত কিছু আছে। যে কোনো একটা স্কিল ধরে চলো। ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, অনেক কিছু আছে। এগুলোর চাহিদা এখন প্রচুর, আর এগুলো থেকে তুমি ভালো টাকা ইনকাম করতে পারবে। এমনকি সরকার পর্যন্ত এখন স্কিল ডেভেলপমেন্টে জোর দিচ্ছে। সো পড়াশোনার পাশাপাশি কিংবা ব্যবসার পাশাপাশি নিজের একটা স্কিল বাড়ানোর দিকে ইনভেস্ট করো। তাহলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ক্যাশ হাতে থাকা ভালো, কিন্তু সেটা শুধুমাত্র এমার্জেন্সি ফান্ড হিসাবে। তুমি 6 মাসের ইমার্জেন্সি ফান্ড জমিয়ে রাখো। স্টকস, গোল্ড, রিয়েল এস্টেট, স্কিলস, বিজনেস এগুলোই যদি তুমি ইনভেস্ট করো, এই 5টা অ্যাসেটস তোমাকে শুধু সিকিউর করবে তা নয়, তোমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমও এনে দেবে। তাই আজ থেকেই ইনভেস্ট করা শুরু করো। সো ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি একটুও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম টাইপের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।